আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর 10ম পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে শেখায়। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রথমবারের মতো অনলাইনে কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে বিতর্ক প্রতিযোগিতা 2021। নবম পর্বের মধ্য দিয়ে শুরু হয়েছিল মূল প্রতিযোগিতা, আজ 10ম পর্ব। বরাবরের মতোই আমাদের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে 3 জন গুণী মানুষ আমাদের সঙ্গে সংযুক্ত আছেন কবি ও সংস্কৃতি কর্মী অধ্যাপক অসীম বিভাকর। যুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী। আমাদের সাথে আরো সংযুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রথমবারের মতো অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর 10ম পর্বের বিষয় নির্ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। প্রস্তাবের পক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ এবং প্রস্তাবের বিপক্ষে বলবে IUBAT ঢাকা। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিকদের সঙ্গে পরিচিত হয়ে নেই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল ইকবাল সিদ্দিকী কলেজ, তাদের দলের নাম দুর্জয়। পক্ষ দলের প্রথম বক্তা শিহাব শাহেদ, তিনি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা কায়েস আহমেদ হৃদয়, তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং পক্ষ দলের দলনেতা সানজিদা জাহান খান, তিনি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল IUBAT ঢাকা, তাদের দলের নাম প্রবর্তনা। বিপক্ষ দলের প্রথম বক্তা ফারিহা আনতারা কবির, তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা সারা ফাতেমা, তিনি নার্সিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বিপক্ষ দলের দলনেতা জুহি জান্নাত মিম, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে চলুন আমরা জেনে নেই প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে তাদের সরাসরি বক্তব্য উপস্থাপন করবেন। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতার্কিকের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতাদের জন্য আলাদাভাবে যুক্তি খণ্ডনের পর্ব থাকবে না। বিতার্কিকের বক্তব্যের পরপরই বিচারকবৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। এক্ষেত্রে তথ্য ও যুক্তি উপস্থাপনে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। আপাতত বিজয়ী বা বিজিত দলকে দলীয়ভাবে কোনো পুরস্কার প্রদান করা হবে না, তবে প্রত্যেক পর্বে সেরা বিতার্কিক পুরস্কার পাবেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা শিহাব শাহেদকে। আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। প্রযুক্তি দিল আলো আর মুক্ত করিল দ্বার, আসক্তি তাহার কাল হয়েছে, তরুণের নাম আলো আধার। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। তথ্য প্রযুক্তির এক বিশেষ অবদান, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি যে তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, যৌক্তিক কারণেই আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি,
প্রথমেই যদি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম শব্দগুচ্ছটিকে বিশ্লেষণ করতে যাই, তাহলে বলা যেতে পারে যে প্ল্যাটফর্ম কোনো ধরনের ভৌগোলিক বেষ্টনীর মধ্যে আবদ্ধ না করে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কারো সাথে যে কোনো সময় অবাধে যোগাযোগের সুযোগ প্রদান করে, তাকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বলে। বিপক্ষ দলের বিজ্ঞ বিতার্কিকগণ, এবার চলুন আমরা আসক্তি শব্দটিকে একটু বিশ্লেষণ করি। আসক্তি বলতে কোনো কিছুর প্রতি মানসিক নির্ভরতার চরম পর্যায়কে বোঝানো হয়, যা ধ্বংস বই আর কিছুই ডেকে আনতে পারে না। বিপক্ষ দলের বিতার্কিকগণ, একটি দেশের যে জ্বালানি বা চালিকা শক্তি হিসেবে যে তেজদীপ্ত দল বা গোষ্ঠীকে বোঝানো হয়, তাকেই বলা হয় তরুণ প্রজন্ম। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টিকে যথাযথভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে ইতোমধ্যেই আমি আমাদের দলের অবস্থান অত্যন্ত সুদৃঢ় করতে পেরেছি বলে ধারণা করছি। একটু সাধারণভাবে ভাবলে আপনারা আমাদের সাথে একমত হবেন। বিপক্ষ দলের বিজ্ঞ বিতার্কিকগণ, ওষুধ আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে, কিন্তু এই ওষুধের প্রতি যখন আমরা আসক্ত হয়ে পড়ি, তখন এটি ধীরে ধীরে ধ্বংস করে দেয় আমাদের জীবনী শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জাপানিরা আবিষ্কার করেছিল ইয়াবা ট্যাবলেট, যা জীবন যুদ্ধে সৈনিকদের যুদ্ধে সহায়ক হিসেবে কাজ করত। কিন্তু আজ কি হচ্ছে? আজ এই ইয়াবা ট্যাবলেটই হাজার হাজার তরুণ সৈন্যকে তাদের জীবন যুদ্ধে পরাজিত করছে। এর কারণ কি স্পষ্ট না আপনাদের কাছে? হ্যাঁ, বিপক্ষ দলের বিতার্কিকগণ, এর কারণ আসক্তি। ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপকারিতার অসীম ভান্ডার হলেও কেবল এই একটি কথা গোটা ধারণাটিকে নেতিবাচক করে তুলতে পারে। মাননীয় সভাপতি, কিছুদিন আগে নেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছিল এক বাবার করুণ আর্তনাদে। নিজের বিরুদ্ধে নিজের অভিযোগ তার। মেয়ের বায়না পূরণ করতে তাকে কিনে দিয়েছিলেন স্মার্টফোন, কিন্তু কিছুদিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো সে মেয়ের অশ্লীলতার চিত্র। বিপক্ষ দলের বিজ্ঞ বিতার্কিকগণ, হৃদয়ের কতটা রক্তক্ষরণ হলে একজন নিরুপায় বাবা তার মেয়ের নৈতিক অবক্ষয়ের কথা সবার সামনে আনতে পারেন? ভাবতে পারেন আপনারা? হ্যাঁ মাননীয় সভাপতি, তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি এমন অনেক বাবাকেই করেছে নিরুপায়। অনেক মায়ের অন্তরকে বিস্মিত তুলেছে তাদের সন্তানের প্রতি। অনেক সন্তান বঞ্চিত হচ্ছে তাদের মা বাবার ভালোবাসা থেকে। সফলতা শিখরে উঠতে পারার যোগ্যতা সম্পন্ন তরুণদের প্রতিবারে শেকড়ে হয়ে যাচ্ছে বিনষ্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে প্রতিনিয়ত ঘটিয়ে চলা বিধ্বংসী কর্মকাণ্ডগুলো সম্বন্ধে প্রাইমারি গণ্ডি না পেরোনো শিক্ষার্থীরাও আজ অভিহিত। তারপরও যদি আপনারা আপনাদের খোরা যুক্তিগুলো উপস্থাপন করেন, তাহলে আপনাদের অবস্থা বোঝাতে বলতেই হয় আমরা জানি কিন্তু মানি না, সবই বুঝি শুধু প্রকাশ করি না। মোট কথা, তরুণ সমাজ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমের বলি মাত্র। প্রতি সপ্তাহে জ্ঞান বিজ্ঞান বা সাহিত্য দর্শনের একটি করে নতুন বই কেনার পরিবর্তে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পোশাক কিনে নতুন নতুন ছবি আপলোড দেওয়ায় ব্যস্ত। পাঠ্য বিষয় সমূহের প্রতি নোট তৈরির পরিবর্তে টিকটক ভিডিও তৈরিতে আজ আমাদের আগ্রহ বেশি। আমরা সকলেই জ্ঞান পিপাসু, সাহিত্য পিপাসু, তবে তা জ্ঞানার্জনের জন্য নয়, কেবল সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন স্ট্যাটাস দেওয়ার সুবিধার্থে। এই অবাধ প্রতিযোগিতার পৃথিবীতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তরুণদের উচিত বিভিন্ন উৎপাদনশীল কাজে সময় পার করার কথা, সেখানে তারা নিজেদের মন মস্তিষ্ক দেহ নিজেরাই জড়িয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেড়া জালে। আর শারীরিক মানসিক উভয় দিক থেকে অক্ষম, কর্তব্য নৈতিকতা বিসর্জিত তরুণ সমাজ কিভাবে একটি দেশে কাণ্ডারি হতে পারে? প্রশ্ন রইল বিপক্ষ দলের বিতার্কিকদের কাছে। পরিশেষে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুলকপি ছোটরে, তুলিহাল দুঃখিত আমি কাজী নজরুল ইসলামের কবিতাটি হচ্ছে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনা সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। তাই তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে না থেকে তোমরা জেগে ওঠো। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিহাব সাহেব। আমি শিহাব সাহেবকে দিয়েছি 70। হ্যাঁ, আমিও 70 দিলাম। আমি 74 দিলাম।
74. এবারে প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা ফারিহা আন্তারা কবিরকে। আমাকে শোনা যাচ্ছে? আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আজকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেবার জন্য। আমাদের আজকে বক্তব্যের বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। আমি এবং আমার দল যার বিপক্ষে দৃঢ় অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি আমার প্রতিপক্ষ বিতার্কিকের কাছে আজকের বিষয়টি একটি সুষ্ঠু সংজ্ঞায়ন আশা করেছিলাম, কিন্তু তিনি একটি বিতর্কিত সংজ্ঞায়ন করে আমাকে আশাহত করে গেলেন। তাই সকলে বোঝার সুবিধার্থে আমি আবার সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি, প্রথমেই কথাটি আসে সামাজিক। সামাজিক বলতে কি বোঝায়? সমাজবদ্ধ। আর যোগাযোগ মাধ্যম বলতে শুধু সে সকল মাধ্যমকেই বোঝায় যেগুলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদান সর্বোপরি তাদের যোগাযোগ ঘটায় তাকে। তাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মতো সকল মাধ্যমই সামাজিক যোগাযোগ মাধ্যম হবে যদি তার দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ স্থাপন করতে পারে। এখন আসক্তি বলতে আমরা কি বুঝছি? আসক্তি হলো আসক্তি হলো কোনো বস্তু, কার্যক্রম কিংবা ব্যক্তির প্রতি আকর্ষিত অনুভব করা এবং সেই বিষয়টাকে ধারণ করা এবং লালন করা। এক্ষেত্রে আমরা আসক্তি বলতে ভালোবাসা, টান, মায়াকেও বুঝে থাকি। যা আসক্তির কারণে যদি সেই ব্যক্তির ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা বলতেছি ভালো আসক্তি, আর যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা বলতেছি মন্দ আসক্তি। যেমন নামাজের প্রতি আসক্তি থেকে একজন ব্যক্তি প্রতিদিন নামাজ আদায় করছে, তাকে আমরা কি বলছি? ভালো আসক্তি। আর যখন একজন ব্যক্তি প্রতিদিন মদ্যপান করছে তখন আমরা তাকে বলছি খারাপ আসক্তি। মাননীয় সভাপতি, তরুণ প্রজন্ম বলতে আমরা বুঝি কাকে? শৈশব থেকে প্রাপ্তবয়স্কর মাঝে বা প্রাপ্তবয়স্ক সময়সীমার ব্যক্তির সমষ্টিকে। আর মাননীয় সভাপতি, আমরা সকলেই জানি শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই, একজন ব্যক্তি যে কোনো সময় শিক্ষা গ্রহণ করতে পারে। আর কিন্তু মাননীয় সভাপতি, শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝামাঝি সময়টাতে, তারুণ্যের সময়টাতে একজন ব্যক্তির মনোবল, চিন্তাধারা, তরুণের নতুনের প্রতি আকর্ষণ, অজানাকে জানার আগ্রহ বেশি থাকে। যার কারণে তাই হয়তো মেরিয়ে ভন এবনার বলেছিলেন, তারুণ্যে আমরা শিখি আর বার্ধক্যে আমরা বুঝতে সক্ষম হই। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বিতার্কিক বারবার বলে গেলে তরুণ মানে বুঝিয়ে গেলেন তরুণ প্রজন্মের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি প্রধান কারণ, প্রধান সমস্যা। কিন্তু তারা একবারও স্পষ্ট করে গেলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি তরুণ প্রজন্মের ভালো আসক্তি নাকি খারাপ আসক্তির কারণ। তারা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে মন্দ করার বৃথা চেষ্টা করে গেলেন, তাদের সেটাই যেন প্রধান লক্ষ্য। মাননীয় সভাপতি, একটি বিষয় লক্ষ্য করুন, মুদ্রার দুই পিঠের মতো একটি বিষয়েরও ভালো ও মন্দ দিক রয়েছে। আর মানব জাতি এই ভালো ও মন্দ দিকের পার্থক্য করতে পারে বিধায় আমরা সেরা। কিন্তু এই ভালো মন্দের বিচার মানুষ কিন্তু মানুষের থেকেই শিক্ষা পায়। যেমন একজন সন্তান যে কিনা তরুণ প্রজন্মে, সে কিন্তু তার পরিবারের, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের থেকে শিক্ষা অর্জন করে, নিজের বিচার বুদ্ধি বিবেকের উন্নতি সাধন করে। মাননীয় সভাপতি, একজন সন্তান দেখবে তার বাবা যখন দেখে তার বাবা সিগারেটে আসক্ত, তখন তাকে যদি বোঝানো হয় যে ধূমপানের প্রতি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখন সে কখনোই ধূমপান ক্ষতির দিক বুঝবে না, বরং সেও হয়তো ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়বে। তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য কথাটা। মাননীয় সভাপতি, আমরা বলছি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনো ক্ষতিকর দিক নেই, আমরা বোঝাতে চাইছি সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ক্ষতিকর দিক আছে। তার মাঝে যে সকল ক্ষতিকর দিক আছে আমরা তার সম্পর্কে তরুণ প্রজন্মকে আমাদের অবগত করতে হবে। প্রজন্মকে বোঝাতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্দ দিকের প্রতি আসক্ত না হয়ে ভালো দিকের প্রতি আসক্ত হতে। আর তরুণ প্রজন্মকে সর্বদা তরুণ প্রজন্ম যেহেতু সর্বদা দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষা গ্রহণ করে, তাই তরুণ প্রজন্মকে সঠিক পথে চালিত করার জন্য পরিবার ও সমাজের প্রবীণদের এই ক্ষেত্রে সচেতন হতে হবে। সকলের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলো চর্চা বৃদ্ধি করতে হবে, তখন মন্দ দিকের প্রতি আসক্ত লোপ পেতে থাকবে। এই ক্ষেত্রে আমার প্রতিপক্ষ বিতার্কিকের জ্ঞাতার্থে তরুণ প্রজন্মের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল ভালো দিক আছে তা কিছু উল্লেখ না করলেই নয়। এখন সেগুলো হলো শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার ঘাটতি পূরণ, উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রভৃতি। মাননীয় সভাপতি, আজ আমার প্রতিপক্ষ তরুণ বিতার্কিকের বক্তব্য শুনে আমার নিতান্তই মায়া হচ্ছিল। তিনি বর্তমান সময়ের অন্যতম আশীর্বাদগুলোকে নিজের উন্নয়নে কাজে লাগাতে পারছে না সঠিক জ্ঞানের অভাবে। কিন্তু দেখুন মাননীয় সভাপতি, আমি কিন্তু এই বর্তমান সময়ের সকল সুবিধাই ঠিক কাজে লাগিয়ে এবং মন্দ দিকগুলোকে এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সুফল ভোগ করার জন্য অবসরে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আড্ডা না দিয়ে ফেসবুকে উচ্চশিক্ষার গ্রুপগুলোতে মেধাবৃত্তির খোঁজ করি এবং তার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইমেইলের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করি। মাননীয় সভাপতি, আমার গুরুজন পরিচিত জনদের সাথেও আমি গুরুত্বপূর্ণ যোগাযোগ তথ্য আদান প্রদানের জন্য আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ব্যবহার করে থাকি নিজেকে সমৃদ্ধ করার জন্য। আমি এইসব করে কিন্তু আমি আনন্দ
আনন্দ পাচ্ছি এবং আমার সময় অতিবাহিত করছি। হয়তো এই ক্ষেত্রে আমার আসক্তি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে, কিন্তু এই আসক্তি কিন্তু আমার ভালো দিকে। তারপরেও কি আমার প্রতিপক্ষরা বলে যাবেন এটা আমার মন্দ আসক্তি? এটা আমার তারা কি বলে যাবেন যে এই আসক্তি আমার প্রধান সমস্যা? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বিতার্কিক হয়তো জানেন না যে এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। এখন কিছু সংখ্যক ব্যক্তি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলোকে কাজে লাগাতে পারছে না, মন্দ দিকগুলোকে কাজে লাগাচ্ছে, এখন তাদের ভিত্তিতে আমরা বলতে পারি না সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমই খারাপ। তাই দুঃখিত তাই এখন আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলো সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করতে হবে এবং ভালো ও মন্দের পার্থক্য তাদেরকে বোঝাতে হবে। তাই পরিশেষে এই কথাই বলবো, সামাজিক যোগাযোগ মাধ্যমের কখনোই একমাত্র প্রধান কারণ হতে পারে না। আরো অনেক প্রধান কারণ আছে যা এক তরুণ প্রজন্মের সমস্যার কারণ হতে পারে এবং সেগুলো আমার পরবর্তীতে বক্তারা ব্যাখ্যা করে যাবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ফারিহা। আমি ফারিহাকে দিচ্ছি 73। কত অসীম আমি বুঝতে পারিনি। 73। আচ্ছা, আমি দিচ্ছি 72। আমি 75। বিতর্কে যুক্তি তখনই সুন্দর ও সার্থক হবে যখন সেখানে জ্ঞান থাকবে। চমৎকার ও মনোমুগ্ধকর বিতর্ক উপভোগ করছি আমরা। বিতর্কের এ পর্যায়ে প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা কায়েস আহমেদ হৃদয়কে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করার জন্য। এখন আমার একটাই গতি, একটাই আমার দিক, ফেসবুকেতে চ্যাটিং করে হচ্ছি সামাজিক, শেয়ার দিয়ে ভাইরাল করছি, যেটাই হচ্ছে লিক। ফেসবুক এখন মহাসত্য, এখানে সবই ঠিক। অনেকে বিরাট সেলিব্রিটি, পরে বাহারি বস্ত্র, অনেকে আবার বীর সাজছে নিয়ে অস্ত্র শস্ত্র। আমিও হব তাদের মতো, এটাই মোদের লক্ষ্য। বাকি সবকিছু গোল্লায় যাক, ভাইরাল হয় মুখ্য। হ্যাঁ মাননীয় সভাপতি, আজকের বিতর্কের উত্থাপিত বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল উত্থাপিত বিষয়টির পক্ষে অবস্থান করছি। যেহেতু আমার বিপক্ষ দলের বিতার্কিক বলে গেলেন যে সমস্যার কথা, সেহেতু আমি অবশ্যই এটি খারাপ আসক্তির কথা বলবো। কেননা আসক্তি ভালো কিংবা খারাপ এটা প্রেক্ষাপট অনুযায়ী নির্ভর করে। যেহেতু আমাদের আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি, অবশ্যই এটি একটি খারাপ আসক্তিকে আমরা বুঝাচ্ছি। মাননীয় সভাপতি, যে সকল বিষয়সমূহ বিবেচনার মাধ্যমে আমি প্রমাণ করে দিয়ে যেতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, সেগুলো হলো পড়াশোনার প্রতি বিমুখতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, অপসংস্কৃতি গ্রহণ, কিশোর অপরাধের বৃদ্ধি, সামাজিক যোগাযোগ ভিত্তিক বিনোদন মাধ্যম যেমন ফ্রি ফায়ার, পাবজির মতো বিভিন্ন অনলাইন গেমে আসক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা ইত্যাদি। মাননীয় সভাপতি, উক্ত বিষয়সমূহের মূলেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি দায়ী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রভাতী কবিতায় বলে গিয়েছিলেন, বোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুল খুকি ছোটরে। কিন্তু মাননীয় সভাপতি, আপনি যদি আজকের তরুণ প্রজন্মের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন আজকে তরুণ সমাজের 90%ই ভোরবেলা ঘুম থেকে ওঠে না। তারা ঘুম থেকে উঠতে উঠতে ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে দুপুর একটার পথে চলে যায়। এটির কারণ কি হতে পারে মাননীয় সভাপতি? নিশ্চয়ই রাত জেগে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা। প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ডিজিটাল ক্লায়েন্টের জরিপে দেখা যায় 18 থেকে 25 বছর বয়সের তরুণীরা গড়ে 13 ঘন্টা করে সময় ব্যয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির বহিঃপ্রকাশ নয় মাননীয় সভাপতি? নিশ্চয়ই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করার ফলে তরুণ সমাজের সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই মাননীয় সভাপতি। যেখানে কিনা বাবা মা এই স্বপ্ন নিয়ে বাঁচে যে আমার সন্তান একদিন ডাক্তার হবে, আমার সন্তান একদিন ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান একদিন এই দেশকে নেতৃত্ব দিবে, কিন্তু সেই সন্তান কি করছে মাননীয় সভাপতি? সেই সন্তান বাবা মাকে অনলাইন ক্লাস সহ বিভিন্ন বাহানায় তাদের বাবা মাকে ফাঁকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করে। এখানে যে আমার বিপক্ষ দলের বিতার্কিক যে বলে গেলেন যে অনলাইনে বিভিন্ন উচ্চ শিক্ষা গ্রহণ করছে, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা তথ্য আদান প্রদান করছে, এটি কিন্তু মূলতই নয়। দেখেন
মাননীয় সভাপতি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন তার অনলাইন ক্লাসে যখন যায়, যখন ফেসবুকে তারা বা লাইভ ক্লাস করে, তখন তাদের যে ইনবক্সে যে মেসেজ আসে, তারা একটি মেসেজের রিপ্লাই দিতে গিয়ে তারা আরো বিভিন্ন মেসেজের রিপ্লাই দেয়। এরকম করে যে সময় যে কখন চলে যায় তা কিন্তু জানাই থাকে না, তার সময় অচিরেই কিন্তু চলে যায়। মাননীয় সভাপতি, কবিগুরুর মতো আমাদেরও আশা যে আজকের তরুণ প্রজন্মই আগামীর ভবিষ্যৎ, আজকের তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই জাতিকে নেতৃত্ব দেবে। কিন্তু আতঙ্কিত হয়ে যায় আদনানের মায়ের হাহাকারে। একে একে পাশ্চাত্য ঢঙের 16 আনা পূর্ণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি ভিডিও আপলোড করে সে ভাইরাল হওয়ার পেছনে ছুটছে। সেখানে আদনানের মায়ের স্বপ্ন আদনান একদিন ডাক্তার হবে, কিন্তু আদনান কোনো লেখাপড়াই করে না। তার স্বপ্ন সে নাকি টিকটকে ভাইরাল হবে। এই পড়াশোনা বিমুখতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির বহিঃপ্রকাশ নয় মাননীয় সভাপতি? যদি তা নাই হয় তাহলে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা যেন এড়িয়ে না গিয়ে প্রমাণ করে দিয়ে যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মকে লেখাপড়া থেকে বিমুখ করে না। মাননীয় সভাপতি, প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, যা জন্মহারের চেয়েও বেশি। এর অধিকাংশ 13 থেকে 21 বছর বয়সের তরুণ তরুণী। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তরুণ প্রজন্মের ধ্বংসের প্রধান কারণ। কেননা এ যুগেও রবীন্দ্রনাথ আসতো, কাজী নজরুল আসতো, কিন্তু রবীন্দ্রনাথ কাজী নজরুলের মতো ব্যক্তিত্ব আজ আমরা খুঁজে পাচ্ছি না। তারা আসক্ত হচ্ছে সামাজিক খুঁজে পাচ্ছি না, কারণ তরুণ সমাজ আজ সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ের উপর আসক্ত হচ্ছে না, তারা আসক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ঠিকই এই কারণে পাওয়া যাবে না কোনো রবীন্দ্রনাথ নজরুলের মতো ব্যক্তিত্ব, কিন্তু বেরিয়ে আসবে অপু ভাই, প্রিন্স মামুনের মতো এবং দিহানের মতো জঘন্য চরিত্র। কারণ যখন তাদের মেধা মনন দক্ষতা বিকাশের কথা, তখন তাদের উপর কালো ছায়া ফেলছে সোশ্যাল মিডিয়ার মতো কাল্পনিক জগৎ। আজকের বিতর্কের বিষয়ে যা বলা হয়েছে সেটা হলো আসক্তি তরুণদের সমস্যা। ভালো কাজ ব্যবহার আর আসক্তিকে এক জিনিস হলো মাননীয় সভাপতি। আশা করি আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা উক্ত বিষয়টি প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দিয়ে যাবে। পরিশেষে বলতে যাই মাননীয় সভাপতি, চলুন আমরা একমতে সহমত পোষণ করি যে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ সমাজের প্রধান সমস্যা। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কায়েস আহমেদ হৃদয়। আমি হৃদয়কে দিচ্ছি 74। আমি দিচ্ছি 72। আমি 75 দিচ্ছি। এবারে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সারা ফাতেমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আমাকে কি শোনা যাচ্ছে? আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে যে বিতর্কের বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকে যে শব্দটিতে গিয়ে আমাদের বিতর্কটি শুরু হয়েছে সেটি হচ্ছে প্রধান। মাননীয় সভাপতি, আসলে কি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের প্রধান সমস্যা, নাকি আরো অনেক সমস্যা আছে যেগুলো তরুণ প্রজন্মের জন্য সমস্যা বয়ে আনছে? মাননীয় সভাপতি, আজকে আমি সেটাই বিশ্লেষণ করে যাব। আমার প্রতিপক্ষ বন্ধু আমাকে প্রশ্ন তুলে দিয়েছেন, আমি যেন প্রমাণ করতে আমি পারি যে পড়াশোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতি করছে কিনা। মাননীয় সভাপতি, আজকে আমি যদি তাকে বলি পড়াশোনায় ক্ষতি করছে না, বরং আমাদের পড়াশোনা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সাহায্য করছে, মাননীয় বিজ্ঞ বিচারক মণ্ডলী, গত 2 বছরে করোনায় অনেক ক্ষতি হয়েছে শিক্ষা খাতে, কিন্তু যতটুকু লাভবান আমরা শিক্ষা খাতে হতে পেরেছি সেটির একমাত্র কারণ ছিল অনলাইন ক্লাস, যার মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি এবং পেরেছি। তাহলে কি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এখানে আমরা আশীর্বাদ হিসেবে মনে করতে পারি না মাননীয় সভাপতি? এরপর আমি চলে আসছি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কাছে। তিনি বলে গিয়েছেন ইয়াবার কথা। মাননীয় সভাপতি, আজকে তার কথাই আমি তাল মিলিয়ে বলে যাচ্ছি, ইয়াবা হচ্ছে এক ধরনের মাদক। এই মাদক তরুণ প্রজন্মকে নিঃশেষ করে দিচ্ছে মাননীয় সভাপতি। যেখানে মাদকের মতো একটা সমস্যা তরুণ প্রজন্মকে নিঃশেষ করে দিচ্ছে, একটা দেশের তরুণ প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে, সেখানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান সমস্যা কিভাবে বলেন? যে আপনি মাদককে প্রধান সমস্যা না বলে, তাহলে এখানে কি মাদক একটি দেশের তরুণ প্রজন্মের প্রধান সমস্যা নয়?
প্রশ্ন থেকে গেল, উত্তর করে যাবেন। এরপরে আমি চলে আসছি আপনাদের সাথে 1 মিনিটের জন্য যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি একটা সমস্যা। একটা সমস্যা আমি এখানে বলতে পারি, কিন্তু প্রধান সমস্যা আমি বলতে পারি না। একটা প্রজন্মের জন্য এটা একটা সমস্যা হতে পারে, কিন্তু একটা তরুণ প্রজন্মের জন্য সেটা কোনো মতেই প্রধান সমস্যা হতে পারে না। একটা তরুণ প্রজন্মের প্রধান সমস্যা হতে পারে মাননীয় সভাপতি বাল্য বিবাহ, বেকারত্ব, মাদক এবং শিশু শ্রম। বিজ্ঞ বিচারক মন্ডলী চিন্তা করে দেখুন, গত 2 বছরে শুধুমাত্র করোনার জন্য কত শত শত মেয়ের বাল্য বিবাহ হয়ে গিয়েছে। এটা কি তরুণ প্রজন্মের একটি অভিশাপ নয়, সমস্যা নয়? শুধুমাত্র করোনাকালীন সময় বিভিন্ন শিশুরা যাদের বয়স 10 থেকে 20-এর মধ্যে, যারা দারিদ্রতায় ভুগেছে, তাদের পরিবার তাদের কাজের জন্য বাসা থেকে বের করতে বাধ্য করেছে মাননীয় সভাপতি। তাহলে কি এই শিশু শ্রম কি একটি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা নয়? এরপরে আমি চলে আসছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি যদি আসক্তি একটা প্রজন্মের তৈরি হয়েও থাকে তাহলে তার মূল কারণটা কি, কিভাবে তৈরি হচ্ছে? সেটা হতে পারে পারিবারিক সম্পর্কের অবনতি। যখন একটা ছেলে অথবা মেয়ে একাকিত্ব বোধ করে, তখনই সে একটা মাধ্যম খোঁজে তার একাকিত্বটাকে দূর করার জন্য। এখানে কি তার পরিবারের তাকে একাকিত্ব দূর করানোর কাজ ছিল না, তাকে সাহায্য করার কথা ছিল না, কিন্তু পারিবারিক সমস্যার কারণে সে এখানে জড়িয়ে পড়ছে। তারপরে মূল্যবোধের অবক্ষয়ও তাকে সামাজিকের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সুশিক্ষার অভাব। মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, এখন কথা হচ্ছে আমি এটা যেদিকে ব্যবহার করব এটা সেদিকেই পরিচালিত হবে। আমি যদি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে ভালো দিকে পরিচালিত করি, অবশ্যই সেটা একটা প্রজন্মের জন্য আশীর্বাদ বয়ে আনবে, খারাপ কিছু বয়ে আনবে না। তারপরে হচ্ছে বিনোদনের অভাবের প্রতিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একটু বিনোদনের জন্য তারা ওইদিকে চলে যায়। মাননীয় সভাপতি, আজকে তারা শুধুমাত্র প্রমাণ করতে চেয়েছেন খারাপ দিক, এবং খারাপ দিকটাই হচ্ছে আসক্তি। মাননীয় বিজ্ঞ বিচারক মন্ডলী, আমি বলে দিতে চাই খারাপ দিক অবশ্যই থাকবে, প্রত্যেকটা জিনিসের ভালো দিক খারাপ দিক থাকবে। আমরা কোন দিকে ব্যবহার করব সেটা আমাদের ব্যক্তির উপর নির্ভর করবে। তিনি বলে গেলেন বাবার আর্তনাদের কথা। মাননীয় সভাপতি, একটা বাবার দায়িত্ব স্মার্টফোন কিনে দেওয়া যদি হয়ে থাকে, তাহলে সেই বাবার দায়িত্ব কি নয় তার মেয়ে কোন দিকে তার মোবাইলটি ব্যবহার করছে সেটি দেখা? এটা কি তার দায়িত্বের মধ্যে পড়েছিল না? তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই প্রধান সমস্যা হতে পারে না একটা প্রজন্মের জন্য। এটা একটি মাত্র সমস্যা হতে পারে, কিন্তু যে প্রধান সমস্যাগুলো একটি প্রজন্মের প্রধান সমস্যা সেটি আমি বিশ্লেষণ করে গেছি। তাদের বোঝার সাথে আমি আবারও বলে যাচ্ছি, একটি প্রজন্মের প্রধান সমস্যা হতে পারে বাল্যবিবাহ, বেকারত্ব, মাদক, মূল্যবোধের অবক্ষয়। তাই আশা করি আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং আমি যে প্রশ্নগুলো তাদের করেছি তার উত্তরও আমি যথাযথভাবে পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সারা ফাতেমাকে দিয়েছি আমি 77। আমি দিলাম 75। আমি 78 দিলাম, 78। এবারে আমি পক্ষ দলের দলনেতা সানজিদা জাহান খানকে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এই পৃথিবী ভিনসির মোনালিসার মতো নিস্তব্ধ হয়ে মৌনতার পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের আর কান পাতলে শুনতে পায় না রমণীর হাসি। সব হাসির আজ মৃত্যু ঘটেছে ইনবক্সের হলুদ ইমোজিতে। কফি হাউসের বন্ধুদের সাথে সেই 3-4 ঘন্টার আড্ডা আজ এসে দাঁড়িয়েছে দামি রেস্টুরেন্টে ছবি তুলে আপলোড দেওয়ার ঝোঁকে। মাননীয় সভাপতি, এমন একটি পরিস্থিতিতে এসে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। আলোচ্য প্রস্তাবনার পক্ষে অবস্থান করছি। প্রথমেই যে বিষয়টি বলে যেতে চাই যে
প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলেছিলেন যে নামাজের প্রতি আসক্তি তো ভালো, এবং আসক্তির ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। অবশ্যই ভালো দিক খারাপ দিক রয়েছে, কিন্তু ভালো দিক ও খারাপ দিকটি নির্ভর করে প্রেক্ষাপট অনুযায়ী। নামাজ একটি ভালো প্রেক্ষাপট, তাই সেদিকের আসক্তিটি ভালো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কিভাবে ভালো হতে পারে? আর সে বলেছিল সে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য গ্রুপে সে স্টাডির বিষয়ে কিংবা উচ্চশিক্ষার বিষয়ে আলোচনা করে বা তথ্য সংগ্রহ করে, সেটা তো সে প্রয়োজনে ব্যবহার করছে, সেটা তার আসক্তি না। আসক্তি তখন হবে যখন অপ্রয়োজনে খারাপ দিকটি জেনেও আমরা সেটির প্রতি বারবার যাব, তখন সেটি হবে আসক্তি। আর দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন যে মাদক একটি সমস্যা, কিন্তু মনোবিজ্ঞানী মেহতাব খানমের মতে মাদকের থেকে ভয়াবহ আসক্তি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তিকে এতটা সিরিয়াস হিসেবে নেওয়া হয়েছে যে আফিম এবং কোকেন সেবনকারীর আচরণের সঙ্গে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম আসক্তির যে তরুণ তার আচরণকে তুলনা করা হচ্ছে। হাতের অন্ধকারে আলোকিত পৃথিবী দেখে ঘুম ঘুম চোখে তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যম টানছে এক অদম্য নেশায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির ফলে বর্তমানে আমাদের তরুণ প্রজন্ম ক্রমশ উৎপাদনশীল কাজ থেকে দূরে চলে যাচ্ছে। তাদের মধ্যে তৈরি হচ্ছে একটি অসহিষ্ণু পারস্পরিক স্টুডেন্ট কমিউনিটির। আজকে যারা তরুণ প্রজন্ম তারা আগামীতে আমাদের দেশকে নেতৃত্ব দেবে, এটাই আমাদের চাওয়া। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির ফলে ক্রমশ তাদের নৈতিকতা এমন ভাবে হারিয়ে ফেলছে, তারা ক্রমশ একটি অন্যরকম ঘোরের জগতে চলে যাচ্ছে, যার ফলে তারা আগের মতো আমাদেরকে নেতৃত্ব দিতে পারছে না। একটা সময় ছিল যখন দেশে কিছু ঘটলে কোনো প্রতিবাদমূলক কর্মকাণ্ড করতে আমাদের তরুণ প্রজন্ম রাস্তায় নামতো, কিন্তু বর্তমানে তাদেরকে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্ট্যাটাস কিংবা সেখানকার যে কমেন্ট বক্স সেখানে গিয়ে হ্যাশট্যাগ করে প্রতিবাদ করতে। এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদের কাজটি শেষ করে দিতে চাইছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমাদের এখনকার যৌবনে এখনকার তরুণেরা আর রাস্তায় নামছে না। আর তাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে কি আশা করতে পারি মাননীয় সভাপতি? এখন আমাদের তরুণ প্রজন্মের চিন্তাধারা আটকে গেছে নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে। লাইক, কমেন্ট, রিয়েক্ট, শেয়ার এই শব্দগুলো এখন তাদের কাছে বহুল পরিচিত। একটি জরিপের তথ্য মতে 40% তরুণ তরুণী তাদের মানসিক যে আত্মবিশ্বাস তা নাকি তাদের নির্ভর করে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার বা তাদের অনুসারীর উপর। এরকম একটি প্রজন্মের কাছ থেকে আমরা কি পাবো পরবর্তীতে, যারা তাদের মানসিক যে আত্মবিশ্বাস তাকে ছেড়ে দিয়েছে তাদের ফলোয়ারের উপর? 2019 সালে 10 সেপ্টেম্বর যুগান্তরের একটি তথ্য মতে 15 থেকে 20% বয়সের তরুণ তরুণীরা 90% 13 ঘন্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকছে। অবশ্যই এখানে আসক্তি, যেখানে 30 মিনিটের বেশি কিংবা সর্বোচ্চ কাজ থাকলে 6 ঘন্টার বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকলে একজন মানুষের মানসিক কিংবা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেখানে 13 ঘন্টা অ্যাক্টিভ থাকা কোনো সময়ই কাজের হতে পারে না। তাছাড়া কিছুদিন আগে এক আত্মীয়র বাসাতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম আমার অসুস্থ আত্মীয়টি শুয়ে আছেন এবং তার 18 বছরের মেয়েটি তার মার পাশে বসে ছবি তুলে, তার মা অসুস্থ মায়ের ছবি তুলে ক্যাপশনে লিখছে, আমার মা খুব অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। এবং সে তখন তার সেই স্ট্যাটাসে কে কতটি স্যাড রিয়েক্ট দিচ্ছে বা কে কি কমেন্ট করছে সেটি হিসাব করতে ব্যস্ত। যখন মেয়েটির উচিত ছিল তার অসুস্থ মাকে সেবা করা, তার মা ঠিকভাবে ওষুধপত্র খাচ্ছে কিনা তার খেয়াল রাখা, তখন সেই মেয়েটি ব্যস্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্যই এটি তার আসক্তির ফলে হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির ফলে ক্রমশ তারা নৈতিকতা, পারিবারিক যে মূল্যবোধ তাকে হারিয়ে ফেলছে, একটি ঘোরের মধ্যে চলে যাচ্ছে। আমরা অবশ্যই একটি মিথ্যে জগতের তরুণ প্রজন্ম আশা করি না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে অসংখ্য গ্রুপে যুক্ত থাকলেও বর্তমানে তরুণদের একজোট হয়ে কোনো ক্লাব বা দল গঠন করে কোনো খেলার প্রতিযোগিতা কিংবা সমাজের উন্নয়নমূলক কাজ কিংবা একটি পাড়া বা মহল্লার উন্নয়নমূলক কাজ করতে আমরা আগের মতো দেখতে পাই না। কারণ আজ তারা ফেসবুক, ইমো বা হোয়াটসঅ্যাপের গ্রুপে তাদের আড্ডা দেওয়ার কাজটি শেষ করে ফেলছে। বাস্তবিকভাবে বই খুলে না দেখা ছেলে মেয়েগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে ব্যস্ত পরীক্ষা এবং পড়াশোনা নিয়ে। এছাড়া পর্নোগ্রাফির মতো অনৈতিক সাইটগুলোতে আসক্তির ফলে তারা ক্রমশ তাদের নৈতিকতার মূল্যবোধকে হারিয়ে ফেলছে। এরকম একটি নৈতিকতার মূল্যবোধ অবক্ষয়ে যুক্ত তরুণ প্রজন্ম আমাদের কখনোই কাম্য না, এবং এরকম একটি তরুণ প্রজন্মের কাছ থেকে আমরা ভবিষ্যতে কোনো কিছু আশা করতে পারি না। অন্যান্য যে দিকগুলো রয়েছে সেগুলোর ফলে
হয়তো তরুণ প্রজন্মের সমস্যার বিষয়টি আসতে পারে, কিন্তু এই বর্তমানে সামাজিক সমস্যার একটি প্রধান দিক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি। তাই আমি আবারও বলতে চাই প্রতিপক্ষের প্রতি আহ্বান যে আমাদের সঙ্গে একজোট হয়ে তারাও বলুক সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঞ্জিদা জাহান খান। এখন যৌবন যার কবিতাটি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নয়, এটা হেলাল হাফিজের, এটা একটু মনে রাখতে হবে। আমি সঞ্জিদাকে দিয়েছি 75। আমি দিয়েছি 73। আমিও 75 দিয়েছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের আজকের বিতর্কের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের প্রধান সমস্যা। প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের প্রতিযোগিতার শেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা জুহি জান্নাত মিমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজ আমাদের প্রতিপক্ষ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তিকে তরুণ প্রজন্মের জন্য প্রধান সমস্যা বলে উল্লেখ করেছেন, সেখানে নিশ্চয়ই উনি বুঝে শুনে প্রধান এই কথাটির গুরুত্ব বলেছেন। এখন আমি বলতে চাই, আমার দল বলতে চাই, তাদের দায়িত্বের যে অপারগতা সেইটার ঢাকতে ঢাল হিসেবে তারা ব্যবহার করছেন আজকের এই বিষয়টি। আজকের এই বিষয়ে উল্লেখ আছে আসক্তি কথাটা, কোথাও উল্লেখ করা নেই খারাপ বা ভালো আসক্তির কথা। তাদের দলের প্রথম বক্তা এসে শুধু আসক্তির কথাই বলেছেন, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা এসে আমাদের দলের প্রথম বক্তার বক্তব্য শুনে তারা তাদের মন্তব্য পরিবর্তন করেছেন এবং তারপর থেকে তারা সবসময় খারাপ আসক্তির কথাই বলে গেছেন। মাননীয় সভাপতি, তাদের দলে দ্বিতীয় বক্তা বলে গেছেন ভাইরাল হবার কথা। এখন আমার তাদের কাছে প্রশ্ন হলো, যেসব তরুণ মেধাবী গান, নাচ, আবৃত্তি, এগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে করে ভাইরাল হচ্ছে, তাদের কথা আপনি কি বলবেন? এবং তাদের এই ভিডিওগুলো দেখে যে হাজার হাজার তরুণেরা অনুপ্রাণিত হচ্ছে, তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সুন্দর ব্যবহারটি, এটি আপনি কোন আসক্তিতে পরিবর্তন করবেন? তার উত্তরটা আমার খুব জানার দরকার ছিল। এবার চলে যাই তৃতীয় বক্তার কাছে। তৃতীয় বক্তা বলেছেন খেলাধুলা করার কথা। তারা খেলাধুলা না করে তারা বসে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সময় কাটাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে, এটা বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের সংখ্যা এবং খেলার মাঠের সংখ্যা কতটুকু আছে তার প্রশ্নটি আমার রয়ে যাবে। মাননীয় সভাপতি, আপনারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি প্রধান কারণ বলে গেছেন, কিন্তু বেকারত্ব কি আপনাদের চোখে বাঁধে না? বাংলাদেশে 47% স্নাতক বেকার। আন্তর্জাতিক শ্রম সংগঠনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। আর 2020 থেকে 2021-এর মধ্যে করোনার জন্য বেকার হয়েছে 26 লাখেরও বেশি মানুষ। আজ সেই 26 লাখ মানুষের আর্তনাদ, হাহাকার, দারিদ্রতাকে পেছনে ফেলে নিজেদের দায়িত্ব পালনের নজর না দিয়ে আজ বাক বিবেকহীন এক যন্ত্রসই ব্যবস্থাপনাকে তরুণ প্রজন্মের প্রধান সমস্যা হিসেবে আপনারা দাঁড় করিয়েছেন। অথচ সেই সামাজিক যোগাযোগ মাধ্যম, যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে করোনার মধ্যে হাজার হাজার তরুণ অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, খাবার এবং এমনকি ডেঙ্গুর জন্য প্রতিদিন সংগ্রহ করছে হাজার হাজার ব্যাগ রক্ত, প্লাটিলেট। সেই সামাজিক যোগাযোগ মাধ্যম যার উপর ভর করে চলছে অনলাইন শিক্ষাক্রম, যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সৃষ্টি করেছে হাজার হাজার উদ্যোক্তা, যেই কাজটি আমাদের সরকার পারছে না, সেই তরুণদেরকে বেকারত্ব থেকে দূর করে নিয়ে আসছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। যদি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার নাই করতাম বা এর উপর যদি আসক্ত হয়ে বিভিন্ন ভালো কাজগুলো নাই করতাম, তাহলে আমরা বলতে পারতাম না বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আর প্রতিদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে আমাদের সচেতনতা বৃদ্ধিমূলক যে বার্তাটা আমাদের কাছে পৌঁছাচ্ছে, আমরা এখন যদি কাউকে কল করতে যাই, প্রথমে একটা বার্তা আসে,
বাহিরে যাবার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই যে জনসচেতনতা, সেটাও কিন্তু আমরা পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের মাধ্যমে। মাননীয় সভাপতি, বলছি 2015 সালের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মা বলেছে, আমি জানি না আমার ছেলে প্রতিদিন কোথায় যায়, আমি শুধু দেখি আমার ছেলে ভিডিও বানায় আর কি যেন পড়ায় কি যেন লেখায়। কিন্তু তার কিছুদিন পরেই দেখা গেল, হ্যাঁ মাননীয় সভাপতি, আমি বলছি আইমান সাদিকের কথা, যিনি সৃষ্টি করেছেন 10 মিনিট স্কুল, বাংলাদেশের সব থেকে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন প্রায় 2.5 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। 15 লাখ উজ্জ্বল মানের শিক্ষার্থী প্রতিদিন থাকছে সেখানে। 2018 সালে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পুরস্কার গ্রহণের মাধ্যমে। আজকের এই বিষয়টি যে কতটুকু ভুল, তা কি আইমান সাদিক প্রমাণ করে না মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, আপনারা এত শত আইনের কথা বলছেন, কিন্তু আইন প্রণয়ন করতে পারছেন না, যার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারছেন না। প্রথম বক্তা যে বলে গেছিলেন ইয়াবার কথা, ইয়াবার জন্য তিনি নিজেই বলে গেছেন, ইয়াবার জন্য হাজার হাজার তরুণ শেষ হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের প্রধান সমস্যা যখন আপনি নিজেই বলছেন হাজার হাজার তরুণ শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি আবার কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান সমস্যা হিসেবে বলছেন, তা আমার বোধগম্য হলো না। মাননীয় সভাপতি, র্যাগিং কথাটির সাথে আমরা সবাই পরিচিত। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে এই র্যাগিং এর মাধ্যমে হাজার হাজার তরুণ শেষ হয়ে যাচ্ছে। আমরা কি ভুলে গেছি আবরার ফাহাদের কথা? গত 8ই নভেম্বর না ফেরার দেশে চলে গেল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির মেধাবী তরুণ তন্ময়। বঙ্গবন্ধু হলে র্যাগিং এর শিকার হয়ে বেডরুমে বেধড়ম পেটানি খেয়ে তার জীবনটা দিতে হয়। আমরা ভুলিনি আবরার ফাহাদের কথা, তার মায়ের আর্তনাদ, তার বাবার আফসোস। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার যখন একের পর এক মেধাবী তরুণকে শেষ করে দিচ্ছে, তখন কিভাবে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে আপনার প্রধান কারণ হিসেবে দেখিয়ে যাচ্ছেন, তা আসলে যুক্তিযুক্ত নয়। মাননীয় সভাপতি, আমি শেষ করব 3টা কারণ দেখিয়ে, যে 3টা কারণ বর্তমানে সব থেকে বেশি তরুণ সমাজের জন্য প্রধান সমস্যা। প্রথম দাঁড়াচ্ছে, আমি বলে গেছি, রাজনৈতিক চর্চার অপব্যবহার। দ্বিতীয়ত সর্বনাশা ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের ব্যবহার। তৃতীয়ত আপনি পর্নোগ্রাফির কথা বলে গেছেন, কিন্তু এদিকে যে আপনি আবাসিক হোটেল করে রেখেছেন, আপনি যে পার্ক গুলো করে রেখেছেন, সেখানে অসামাজিক কাজগুলো হচ্ছে, সেগুলোর কি লক্ষ্য রাখছেন না? তাই আমাদের সরকার যে কাজগুলো করছেন সেগুলো আরো বেশি জোরদার করতে হবে। তরুণ সমাজকে যে ভালো ভালো কাজগুলো করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে, সেইগুলো আরো বেশি আমাদের চোখের সামনে নিয়ে আসতে হবে, ভালো ভালো কাজে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে তরুণ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে আরো অনেক বড় দিকে নিয়ে যেতে পারবে এবং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিহুজ্জান্নাত মিম। আমি মিমকে দিয়েছি 79 এবং সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমি দিচ্ছি 76। আমি 80 দিচ্ছি। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আগামী 20শে নভেম্বর 2021 শনিবার বিকেল 3টায় অনলাইন বিতর্ক প্রতিযোগিতার একাদশ পর্ব অনুষ্ঠিত হবে। একাদশ পর্বের বিষয় নির্ধারণ হয়েছে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই মুখ্য। প্রস্তাবের পক্ষে বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবের বিপক্ষে বলবেন IUBAT ঢাকা। আপনাদের সবাইকে একাদশতম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা। প্রিয় সঞ্চালক, আপনাকে, আমি সভাপতি আজকের অনুষ্ঠানের প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে ধন্যবাদ জানাচ্ছি। তার মাধ্যমে আমার কথা শুরু করছি। আমার সহকর্মী হিসেবে আছেন, সহযাত্রী হিসেবে আছেন রেজিনা ওয়ালি লিনা, বিতার্কিক বৃন্দ এবং শ্রোতা মণ্ডলী। বলতে গেলে খুব সাংঘাতিক একটি বিষয় এটা। প্রতিনিয়ত এই কথাগুলো দিয়ে আমরা কত কথা বলছি যে, এবং এর ভিতর দিয়ে যে কত কথা ঢুকে যাচ্ছে আমাদের
তা আমরা হিসাবের বাইরে রাখছি না একেবারেই। তো আমরা আসলে এই যে একটা প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগে, যাকে আমরা শুরু থেকেই বলতে শুনেছিলাম যে যোগাযোগের একটি সংলাপ মাধ্যম, সংলাপ হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে আর কি যোগাযোগের। এবং সেই দিক থেকে আমরা মনে করেছিলাম যে বোধহয় একটা শুভ দিকই হলো, মানুষ কথা বলতে পারবে, কথাই করতে পারবে, দেখতে পারবে। কিন্তু আমরা কি ভিতরে ভিতরে একটু লক্ষ্য করলাম না যে এই প্রতিষ্ঠানটি করে কত মিলিয়ন মিলিয়ন ডলার তারা করেছেন, আয় করেছেন? একটু ভাবা দরকার। একজন খুব দুঃখের সঙ্গে বলছেন, আপনারা যখন ইউজার, আপনারা যখন সময় দিচ্ছেন, তখন অন্যকে কেন এত লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আয় করার সুযোগ করে দেন আপনারা? তার জন্য দরকার হচ্ছে কি, আপনি যে সময়টা দিচ্ছেন তাকে ক্ষতিপূরণ দেওয়া। কারণ আপনি একজন শ্রমজীবী, সময় দিচ্ছে। এই সময়টাকে ঘিরেই, সময়টাকে নিয়েই ওরা আসলে চুরি করে বড়লোক হয়ে যাচ্ছে। এরকম একটা কথা কিন্তু আমরা এখন শুনি। তাহলে আমরা নিজেরা পণ্য হয়ে যাচ্ছি। একটু তো বলাই আছে যে, একজন বলেছেন যে আমরা আসলে যেটা করছি সেটা হলো প্রডিউসিং অ্যাজ ওয়েল অ্যাজ কনজিউমিং। অর্থাৎ চমৎকার একটি ব্যাপার, আমরা প্রডিউস করছি, উৎপাদন করছি এবং নিজেরা ভোগও করছি। এই যে উৎপাদন করা এবং ভোগ করা খুব মজার একটা ব্যাপার, পণ্যগ্রাহী সমাজের সঙ্গে বেশ মিলে যায় কিন্তু ব্যাপারটা। তাহলে আমরা ইউজার, ইউজড হচ্ছি এবং ইউজ হয়ে আমরা সুখ পাচ্ছি। সুখ মানে এক ধরনের কনজিউমিং করা। তাহলে আমরা আমাদের পণ্য তৈরি করছি, ইউজ করছি, আবার নিজেরা পণ্য হয়ে যাচ্ছি এবং কাউকে বড়লোক করে দিচ্ছি। এবং সর্বশেষ যে মেটা বা মেটাভার্স ভার্স তৈরি করেছেন, যিনি আসলে ফেসবুকের এইটা করেছিলেন, এই প্ল্যাটফর্মে তৈরি করেছিলেন, তিনি মেটা নামে একটা করেছেন। এবং তার ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা এমন, আগে তো ভার্চুয়াল বলতাম, এখন ভার্চুয়ালের বাইরে আমরা ভার্চুয়াল রিয়েলিটির জায়গা যাচ্ছি আসলে। অর্থাৎ আমরা অনেক বেশি নিজেকে ছড়িয়ে দেব, ছাড়িয়ে যাব, আমরা অনেক বেশি বিয়ন্ডে চলে যাব আমরা জায়গাগুলোতে। তার ফলে কি, আমরা অনেক মজা পেয়ে যাব এবং এমন ভাবে করবো যাতে করে আমরা রিয়েলিটির ভিতরেই আছি, এটা ভার্চুয়াল রিয়েলিটি আছি, কিন্তু এর ভেতর দিয়ে আমরা জানবো না যে কত কোটি কোটি ডলার এই বিজনেসের জন্য, এইটার জন্য আসলে তিনি পেয়ে যাবেন। এই জায়গা থেকে আমরা লক্ষ্য করব যে আমাদের এই জায়গাটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। পলিটিক্যাল প্ল্যাটফর্ম যদি না দাঁড়িয়ে যায় তাহলে তো কিছু করা যাবে না, তাহলে তো কিছু ভাবা যাবে না এবং অন্য কিছুকে দমন করা যাবে না, অন্য আইডিওলজিকে দমন করা যাবে না। তাহলে আমরা এই জায়গাটুকুলোতে যদি আমরা না ভাবি, তাহলে ক্রমাগত আমরা আসক্তি এবং অনাসক্তির দিকে যাব। এবং আমি একটা কথা বলতে চাই, আসক্তি তরুণদের হচ্ছে, হ্যাঁ ধরে নেই হচ্ছে অথবা হচ্ছে না, দুই দলই এটা বলেছে। তাহলে যারা এই প্ল্যাটফর্মটি তৈরি করলো এবং তৈরি করে তারা আমাদেরকে নিয়ে যেতে চাইলো একটা দিকে, ম্যানুভারিং করতে চাইলো, তারা নিতে চাইলো যে ওরা আসলে বেশিক্ষণ থাকুক আর যে না থাকুক, এবং আমরা বেরিয়ে আসার সময় তাদেরকে নতুন করে আবার তাদেরকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমন একটা কলকব্জা তৈরি করছে তাতে আমরা বেশিক্ষণ সময় থাকি। তাহলে আসক্তির কিন্তু একটা পরিমাপ আছে, আপনি কতক্ষণ সময় থাকেন। এই কতক্ষণ সময় থাকার ভিতর দিয়ে কিন্তু একটা অ্যাপসও তৈরি হয়েছে। একটা অ্যাপস কিন্তু পট করে বলে দিতে পারে যে নাও আপনি কিন্তু একটা আসক্ত হয়ে গেলেন, আর আপনি কিছু করবেন না। তাহলে আমরা কতক্ষণ সময় ধরে থাকছি এবং কি নিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করছি, কি হচ্ছে, সেটার একটা বিচার বিবেচনা করতে হবে। এবং বিচার বিবেচনা করতে হবে যারা আমাদের আসক্ত করে তুলছে, যদি ধরে নেই, তাহলে মূল উৎস কোথায়, মূল আইডিওলজিটা কি, সেটা আমি আগে একটু বলেছি। সেই দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা আসক্তির জায়গা থেকে এখন আমাদের নতুন একটা জিনিস ভাবতে হচ্ছে, আমাদেরকে কি করা যায়। আমরা তো কোনো কন্ডিশন দিতে পারছি না ফেসবুক কোম্পানিকে, বা অনেক দিতে পারছি না ওদেরকে। লিয়াকত ভাইয়ের কথা, জনাব লিয়াকত চৌধুরীর কথা আমরা শুনতে পাচ্ছি না। লিনা আপা শুনতে পাচ্ছেন কিনা?
না, শুনতে পাচ্ছি না। সম্ভবত কোনো কারণে কারিগরি ত্রুটি ঘটেছে। আমি লিনা আপাকে অনুরোধ করব কথা শুরু করার জন্য। লিয়াকত ভাই আসলে তো আর অসম্পূর্ণ কথা হয়তো সম্পূর্ণ করতে অনুরোধ জানাবো। ধন্যবাদ আজকের বিতর্কের সভাপতি ইকবাল সিদ্দিকী ভাই। সঙ্গে আছেন, আমার সাথে কাজ করেছেন যিনি লিয়াকত ভাই, এবং চলে গিয়েছেন অসীম বিভাকর। আমরা খুব মনোমুগ্ধকর একটি বিতর্কের মধ্যে ছিলাম। সেই বিতর্কের প্রাসঙ্গিকতা দুদিকেই খুব জরুরি, দুদিকটাই আমাদেরকে ভাবিয়ে তোলে। বিজ্ঞান তো অবশ্যই আশীর্বাদ হয়, এবং এই আশীর্বাদ নিয়েই বিশ্ব সভ্যতা টিকে থাকবার যুদ্ধটা করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন প্রযুক্তির মাধ্যমে যে সামাজিক যোগাযোগগুলো হচ্ছে, আমরা মূলত আজকে এই বিষয়টা নিয়ে হয়তোবা কথা বলছি, হয়তোবা কেন নিশ্চিতই, যে যোগাযোগ মাধ্যমের আসক্তিটি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি প্রধান সমস্যা বলবার ক্ষেত্রে যে বিষয়গুলো দাঁড়িয়েছে, যে আসলে মানুষ শরীর, মন, আবেগ, প্রাণ শক্তি নিয়ে যে মানুষ, তার ভেতর একটা ক্ষয়িষ্ণু পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা। এবং সেই ক্ষয়িষ্ণু পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হচ্ছে এই যে জ্ঞান পিপাসু মানব প্রজন্মের সবচেয়ে মূল্যবান যে অংশটি, তরুণ প্রজন্ম। জানবার সুতীব্র আকাঙ্ক্ষায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে যে এই জৈবিক যন্ত্রটির একটি অবহেলা তৈরি হচ্ছে, একটি এর যত্নের অভাব তৈরির ফলে তার যে স্বাভাবিক যে চিন্তা ভাবনার শক্তিটিও নষ্ট হচ্ছে, সময়ের সার্বিক মূল্যায়নটি সে করতে পারছে না, তার জীবনের ভারসাম্য অনেক বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেই ভারসাম্যটি যাতে প্রশ্নবিদ্ধ অবস্থা থেকে আবার স্বাভাবিক জায়গাতে ফিরিয়ে আনা যায়, সম্ভবত এই ধরনের বিতর্কের মূল উদ্দেশ্য থাকে সেইটি একটু উস্কে দেয়া। সেই জায়গাটি উস্কে দেওয়ার জন্যই এই ধরনের বিতর্কগুলো হয়ে থাকে। তবে প্রযুক্তির সুবিধা বঞ্চিত মানুষরাই জানে জীবনযাপনের যে কষ্ট সহিষ্ণু পরিস্থিতিটা কি। সম্ভবত এখন পৃথিবীতে যারা আছেন, অতীতকালের সবগুলো মানব সভ্যতাতে যারা ছিলেন, তাদের থেকে সবচেয়ে সুবিধা প্রাপ্ত মানব সম্প্রদায় সব দিক থেকে। আমরা টাইম মেশিনের মতো একটা মেশিন পেয়ে গিয়েছি, এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং নিজেকে দেখবার, নিজেকে জানবার, নিজের সম্পর্কে মূল্যায়নের এক অদ্ভুত জাদুর বাক্সের মতো তৈরি হয়েছে। সে যেন আস্তে আস্তে মানব সংকটেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে, যেটি একটু আগে লিয়াকত ভাই বলতে যে থেমে গিয়েছিলেন যান্ত্রিক গোলযোগের কারণে, হয়তো বা একটু পরে আবার সেই বিষয়টি উনি বলবেন। সেই জায়গাটিতে যাবার জন্যই আমি আবার তাকে খেই ধরিয়ে দিতে চাই যে সে যেই জায়গাটাতে ছিলেন সেখানেই যাক। আমার যেটুকুন বলার সেটুকুন হচ্ছে যে শরীর, মন, আবেগ, প্রাণশক্তি নিয়ে তরুণ প্রজন্ম তার যা কিছু করণীয়, মানব সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্য যা কিছু করণীয় সেটাই করুক। সে জানে কি তার করণীয়, কারণ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সংস্পর্শেও তো সে থাকে। সে তো সারাক্ষণই অন্যায় অবিচারের মধ্যে থাকে না, কারণ তার ভেতরে রয়েছে বিবেক সম্পন্ন একটি মানবিক বোধ। সেই বোধটি উস্কে দেওয়ার মতো পারিপার্শ্বিক পরিস্থিতি তৈরিতে আমরা চারপাশের মানুষরা সবাই সজাগ থাকবো, এবং এই প্রযুক্তির সার্থক ব্যবহার নিশ্চয়ই হবে। সেটা যে বলা হচ্ছে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সে বিতর্ক তো কিছুদিন আগে ছিল। এটি বিজ্ঞানেরই একটি আংশিক ভগ্নাংশ। হয়তো আরো কোনো সময়ের অপেক্ষায় আমরা আছি, তখন সেই প্রযুক্তিকেও আমাদের আত্মস্থ করে টিকে থাকবার সংগ্রামটিতে যেতে হবে। তো আর বিতর্কে না যাই বা আর আলোচনায় না যাই, কেবল মানবিক জীবন যাপনের জন্য
যতটুকু প্রয়োজন ততটুকুনি যেন আমরা শুধু ব্যবহারে অভ্যস্ত হই। আমাদের সেই বিষয়ের প্রতি সচেতনতা থাকুক, এটি আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিনা আপাকে, জনাব রেজিনা ওয়ালি লিনা। জনাব লিয়াকত চৌধুরী কারিগরি সমস্যার কারণে তার বক্তব্য শেষ করতে পারেননি, তাকে আমরা আবার অনুরোধ জানাচ্ছি বক্তব্য শেষ করে আনার জন্য। জনাব লিয়াকত চৌধুরী। শোনা যাবে? শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি দ্রুতই বলবো। সেটা হচ্ছে যে এই যদি আমরা একটা কালচার অফ মিডিয়ার কথা চিন্তা করি, শুধুমাত্র সামাজিক ফেসবুক নয়, নানা ধরনের কালচার অফ মিডিয়া যেগুলো আছে তাদের কালচারাল দিকগুলো যদি চিন্তা করি, তাহলে আমরা ভাববো যে এক ধরনের যাকে বলা হচ্ছে, খুব গুরুতর একটি টার্ম বলা হচ্ছে, যে এ কাইন্ড অফ হেজিমনি তৈরি করা হচ্ছে, অর্থাৎ একটা প্রভাব, একটা চাপ তৈরি করা হচ্ছে মানুষের প্রতি, তাদের সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি বা অন্য কোনো সংস্কৃতি আমরা চাই না, একটা হেজিমনি তৈরি করছে আমাদের তরুণদের উপরে বা আমাদের সংস্কৃতির উপরে। সেই যে হেজিমনিটা, সেই হেজিমনিটার থেকে বাইরে আসবার জন্য আমাদেরকে তরুণদেরকে নিশ্চয়ই সজাগ করে তুলতে হবে, একটা অ্যাডভোকেসির জায়গাতে যেতে হবে, একটা কাউন্সিলিং এর জায়গাতে যেতে হবে। তা না হলে তো এগুলো তৈরি করা যাবে না, এবং তাদের বুঝিয়ে দিতে হবে। এবং এইটা ইনস্টিটিউশনাল একটা ব্যাপার থাকবে, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সব মিলিয়ে, রাষ্ট্র সবাই মিলিয়ে এই জায়গাতে যেতে হবে যে এই হেজিমনির ভিতরে তোমরা কিন্তু থেকো না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু করে উঠতে পারবো না, কারণ তরুণরা যখন দেখে যে আমরা আসলে সেলিব্রিটি হতে চাই, কিন্তু ওই মাধ্যমগুলোকে আমাদের সেলিব্রিটি করে তুলতে চাচ্ছে, বিশাল ব্যক্তিত্ব দিতে চাচ্ছে, তাহলে আমাদের সেই সেলিব্রিটি হওয়ার জন্য আমাদের ক্রমাগত অনেক ভাইরাল কিছু কাজকর্ম এটা সেটা করতে হচ্ছে, করতে যে আরো ফাঁদে পড়ে যাচ্ছি। ফাঁদে তারা ফেলতেই চায়, আমরা ফাঁদে পড়ে যাচ্ছি, আমাদের ব্যক্তিত্ব এক ধরনের ইগো তৈরি হয়ে যাচ্ছে। আমরা একটা কবিতা, একটা গান বা একটা কিছু বা একটা পোস্ট দেওয়ার পরে ভাবি যে কত লাইন, কত ক্লিক গুলো আসে, এবং যদি কম আসে বা যদি কেউ না দেয়, একটু বিপরীত কথা বলে, রেগে যাওয়া হয় সম্ভবত, কারণ এটা তো আমার একটা প্রোডাকশন। এটাকে আমরা ভালো বললে আমার ভালো লাগে, আমি নিজে কনজিউম করছি জায়গাগুলোতে, আমি আগে যেটা বলেছি সেই জায়গাগুলো এটা এর ভিতরে আছে। সেই সময়কার জন্য এই যে বিতর্কটা, এই বিতর্কের জন্য তরুণদেরকে অবশ্যই আমাদের ভাবতে হবে এই বিষয়টি নিয়ে, যে সামাজিক মাধ্যম যে ক্ষতিগুলো করে যাচ্ছে, যে নানা ধরনের জায়গা ক্ষতি করছে, আমাদের মন মানসিকতা ক্ষতি নিয়ে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সিজোফ্রেনিক করে তুলছে, উন্মত্ত করে তুলছে। আমরা সময়কে বুঝতে পারছি না, সময়ের বাইরে আমরা চলে যাচ্ছি, রিয়েলিটি বুঝছি না। সেই জায়গাগুলো থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে তরুণদেরকে, যদি আমরা মনে করি, কারণ এটাও একটি আসক্তিও তৈরি করছে। কিন্তু যদি আমরা দেখি যে এটা ভালো দিকে, অনেকে বলেছেন ভালো দিকটা আছে, তাহলে আমাদের চিন্তা করতে হবে এই মাধ্যমটাকে যাতে সুষম ব্যবহার করা যায়, একটা ভ্যালুজ নির্মাণ করা যায়, যে তাদের সুন্দর একটি ভ্যালুজ তারা দিতে পারে, সেই জায়গা যদি করা যায়, মানে আমি প্রোডাক্ট করছি তো আমি তো ভ্যালু দিতেই পারি, সেই জায়গা আমাদের, তাহলে আমরা চিন্তা করব, একটা হলিস্টিক চিন্তা করব, একটা সর্বময় সমন্বিত চিন্তা করে তরুণদেরকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। যে কথাটি বারবার বলা হচ্ছে যে জেগে ওঠো, সেই জেগে ওঠার ব্যাপারটি কিন্তু এখন এই বিতর্ক আমাদেরকে দিল, যারা সুশীল সমাজ আছে তাদেরকে দিল, পরিবারকে দিল, শিক্ষা প্রতিষ্ঠান দিল, রাষ্ট্রকে দিল, সমস্ত মানব সমাজকে দিল, যে কি করে যদি আসক্তি হয়ে থাকে কি করে বাঁচাবো, আর যদি আমরা ভালোর দিকে যাই আরো ভালো কি করে করতে পারবো। কারণ দুটো সম্ভাবনাই মোর অর লেস আমাদের থাকে, যদি আমরা ইউজ হই সম্ভাবনাই থাকে, সেই সম্ভাবনাগুলোকে আমাদের কাজে লাগাতেই হবে যদি আমরা আসলে ভালো কিছু করতে চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ ও সুচিন্তিত মত প্রদানের জন্য। সুপ্রিয় সুধীমণ্ডলী, প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন সমন্বয়ক প্রভাষক রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক আফরোজা আজাদ কথা ও প্রভাষক তৌফাজ্জল হোসেন, সময় নিয়ন্ত্রকে প্রভাষক আব্দুল করিম, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এবং কারিগরি সহযোগিতায় প্রভাষক আল আমিন এবং সহকারী শিক্ষক গৌতম সরকার। আয়োজনের সাথে সংযুক্ত থেকে সার্বিক সহায়তা করার জন্য আপনাদের সবাইকে
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে ফল ঘোষণা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে। কৃতজ্ঞতা সম্মানিত বিচারকদের প্রতি। দুজন বিচারক জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন। অধ্যাপক অসীম বিভাকর একটি জরুরি সভায় যোগ দিতে তিনি বের হয়ে গেছেন। আমি এই তিন বিচারকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে ফল তো আমরা পেয়ে গেছি, কথাও শুনেছি অনেক। সেই দিন আমি দেখছিলাম যে একজন লিখছেন যে লিয়াকত ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে তিনি যে ওই যে লাইক দিল কয়জন, রিয়াকশন দিল কয়জন, এটা আমরা দেখার জন্য একটা আকুতি আমাদের ভিতর থাকে। তো সেদিন মজা করে একজন বলছিলেন যে মনে হয় যেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে আমরা ফেসবুকটা বেশি ব্যবহার করি, ওটা একটা ডিম পাড়া মুরগি, কিছুক্ষণ পর পর চেক দিয়ে দেখতে হয় মুরগিটা ডিম পেড়েছে কিনা। তো মজা করেই তিনি এটা বলছিলেন, অর্থাৎ মনে হয় যেন এরকম। আরেকদিন সেদিন এক জুমার নামাজের পর পর একজন মুসল্লি বললেন নামাজটা শেষ হওয়ার আগেই সালাম ফিরানোর সাথে সাথে ইমাম সাহেব সবাই পকেট থেকে মোবাইল ফোনটা বের করে, মনে হয় যেন নামাজ কবুল হলো কিনা, আল্লাহ তাআলা এটার মধ্যে মেসেজ পাঠিয়েছেন কিনা এটা চেক করছে। মানে আমরা এই পরিমাণ আসক্ত হয়েছি যে মসজিদ থেকে বের হতেও চাই না, ওই নামাজে যায় নামাজে বসেই মোবাইলটা খুলে দেখছি যে আমার কোনো মেসেজ আছে কিনা। মানে আমরা আসলে শুধু তরুণ কেন, বড়রাও এই পরিমাণ আসক্ত হয়েছি। সেই দিন আমাদের একজন মুরব্বী ভাবি, বেশ নাম করা, নাম বললে আপনারা চিনতে পারবেন, তিনি এমপি ছিলেন, তার স্বামী মন্ত্রীও ছিলেন, এমপিও ছিলেন। আমাদের সেই ভাবি মজা করে বলছিলেন যে চিন্তা করে বসি রাত 10টার দিকে ভাত খাওয়ার পরে যে একটু 1 ঘন্টা ফেসবুকিং বা টুইটারে একটু সময় দিই, কিন্তু হঠাৎ তাকিয়ে দেখি রাত 1:30 বা 2টা বেজে যায়। অর্থাৎ সময় কোন দিক দিয়ে যায় তিনি টেরই পান না। তিনি কিন্তু আমাদের চাইতেও মুরব্বী। তো তিনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে তখন কিন্তু এটা আসলেই আসক্তি হয়ে যায়। এই আসক্তি সবকিছুতেই খারাপ। যদিও যদি বলি নামাজের প্রতি আসক্তি ভালো, বইয়ের প্রতি আসক্তি ভালো, আসলে অতিরিক্ত সবকিছুই তো খারাপ, আমরা এটা পড়েছি ছোটবেলায়। তো যাই হোক, তো প্রাণবন্ত বিতর্ক হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আজকের আমাদের বিতর্ক প্রতিযোগিতাটিও সরাসরি সম্প্রচার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটাকে যদি আমরা ভালোভাবে গ্রহণ করি, যতক্ষণ আমরা যোগাযোগ মাধ্যম আমরা চালাবো আমার ইচ্ছা মতো, ততক্ষণ এটা আমার জন্য সম্পদ। যখন আমি যোগাযোগ মাধ্যমের ইচ্ছা মতো নিজেকে চালাবো তখন কিন্তু এটা আসক্তি হবে এবং আমার জন্য বিপদ হবে। এই পার্থক্যটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমার মনে হয় যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলেও আমরা আসক্ত হব না কোনোভাবে। তো যাই হোক, এই আসক্তি থেকে আমরা সবাই মুক্ত থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ফল ঘোষণা করছি। স্বাভাবিকভাবেই বিজয়ী হয়েছে IUBAT ঢাকা এবং 10ম পর্বে, দুঃখিত ভুল লেখা হয়েছে এখানে, 9ম পর্বের বিজয়ী দল বলা হয়েছে, আসলে এটা 10ম পর্বের হবে। আর 10ম পর্ব চলছে, এটা 10ম পর্বের সেরা বিতর্কিক হয়েছে জুহি জান্নাত মিম, IUBAT এর দলনেতা। মিম এবং তার সহপাঠীদের এবং যারা বিতর্কের পক্ষে বলল, ইকবাল সিদ্দিকী কলেজের শিক্ষার্থী, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা এই বিতর্ক প্রতিযোগিতাটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন, বিভিন্ন মন্তব্য করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।